প্রিয় দর্শক, যে যেখানেই থাকুন না কেন প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি প্রতি বুধবারে আমাদের নিয়মিত আয়োজন এসএসজি মাই টিভি রাউন্ড টেবিল অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি বরাবরের মতোই আমি আমিরুল মোমিনিন মানিক। দর্শক, আজ আমরা তিনজন অতিথিকে উপস্থিত করিয়েছি এখানে। আমাদের বিষয় হচ্ছে তারুণ্য, গন্তব্য কোথায়। বিষয়ের গভীরে প্রবেশ করব তার আগে অতিথিদের সঙ্গে পরিচিত হয়ে নেই। রয়েছেন জনাব রাশেক রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক। এরপর রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন এবং রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। আপনাদের তিনজনকেই আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, তারুণ্য গন্তব্য কোথায়, আজকে কেন এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তা নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন। কবি সুকান্ত ভট্টাচার্য তার একটা কবিতায় বলেছেন, এ বয়স জানে রক্তদানের পুণ্য, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, প্রাণ দেয়া নেয়া ঝুলিটা থাকে না শূন্য, সপে আত্মাকে শপথের কোলাহলে। কিন্তু আত্মাকে আমাদের তারুণ্যরা কোথায় সঁপে দিচ্ছে? হঠাৎ করেই কোন বিপ্লবের নেশায় বা কোন স্বপ্নে কিছু সংখ্যক তরুণ জঙ্গিবাদের দিকে ঝুঁকছে? এটা অবশ্যই উদ্বেগের বিষয়। সাম্প্রতিক সময়ে জঙ্গিবাদের যে ঘটনাগুলো ঘটেছে তার অধিকাংশ পর্যালোচনা করলে দেখা যায় এই জঙ্গিবাদের সঙ্গে যারা যুক্ত আছে তারা ধনাঢ্য ফ্যামিলির সন্তান, উচ্চশিক্ষায় শিক্ষিত। তাহলে প্রশ্ন হচ্ছে, তারা কোন নেশায়, কোন কারণে জঙ্গিবাদে ঝুঁকছে, কোন স্বপ্নের কারণে এই আত্মঘাতী বিষয়টি তাকে টানছে? এই বিষয়টি আমরা আলোচনা করব। আমরা শুরুতে শুনতে চাই অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন আপনার কাছ থেকে। ধন্যবাদ। প্রথমে আমি ধন্যবাদ জানাই আর এই বিষয়টি নির্বাচন করার জন্য আলোচনার ক্ষেত্রে। তো বাংলাদেশ এমন একটি দেশ বিশ্বে যে দেশটি তারুণ্যের শক্তিতে বলীয়ান, এবং তারুণ্য আমাদের যদি আমরা ঐতিহাসিকভাবে দেখি যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে তারুণ্যের এক বিরাট ভূমিকা ছিল। তবে যে প্রশ্নটি করা হয়েছে যে তারুণ্য গন্তব্য কোথায়, সেটি কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক। অন্যদিকে আবার এটি একটি পুরনো প্রশ্ন। আপনি যদি পেছনে ফিরে যান, সেই 80-র দশকেও কিন্তু এই প্রশ্ন ঘুরপাক খেয়েছে সামাজিকভাবে, কিন্তু বিষয় এটা ছিল না, প্রেক্ষিতটা পরিবর্তন হয়েছে। সে কারণে মানে তারুণ্যের গন্তব্য নিয়ে আমরা সবসময় এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা কিন্তু ছিল সমাজের মধ্যে। যেহেতু আমাদের এই সমাজটাকে আমরা বিনির্মাণ করার চেষ্টা করছি, গণতান্ত্রিক বা একটা সুস্থ সুন্দর সমাজ তৈরি করার জন্য, বা সবসময় দেখেছি যারা এই সমাজ প্রতিষ্ঠার মূল ভূমিকায় থাকবে তারুণ্য, তাদেরকে কিন্তু আমরা যথেষ্ট যে ধরনের নেতৃত্ব বা যে ধরনের গাইডেন্স, সেটার কিন্তু সংকট ছিল। আবার তারুণ্যের এই শক্তিকে ইনভেস্ট করার জন্য যে অপরচুনিটি তৈরি করা, সেটারও কিন্তু ঘাটতি ছিল। তো এটি পুরনো প্রশ্ন নতুন করে আমাদের সামনে আসছে। তবে আপনি একটি জায়গায় বলেছেন, বাট প্রথমে মানে যেটি আমি খুব একটা বিপজ্জনক একটা প্রপোজিশন আমি লক্ষ্য করি, সেটি হচ্ছে তারুণ্য বলতে কিন্তু এই কয়েকজন তরুণকে দিয়ে তারুণ্যকে যাচাই করা যাবে না। মানে এটাকে আমরা জেনারেলাইজ করতে পারবো না। সেই মানে এই হোলি আর্টিজান বেকারির যে ঘটনা, কিংবা আরো অনেকগুলো ঘটনার সঙ্গে যে তরুণরা যুক্ত, অথবা যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো আক্রমণের যে সেখানে তরুণ ছিল, কিংবা আপনার এই যে ফ্রান্সে যে নিসে যে ঘটনা ঘটছে, সেখানে তরুণ ছিল। কিন্তু এই তরুণরা কারা? মানে এদের সংখ্যা কিন্তু অত্যন্ত সীমিত, কিন্তু তারপরে কিন্তু যেই নেশাটা তাদেরকে পেয়ে বসছে। কারণ আমরা সবসময় তরুণ সমাজকে মাদক কিংবা বিভিন্ন সামাজিক অপরাধের মধ্যে আমরা মানে দেখেছি যে অনেকে জড়িয়ে পড়তে। তো এখন আমরা দেখছি যে এই যে জঙ্গিবাদটা তো একটা চূড়ান্ত একটা মানে প্রকাশ। তার আগে থেকে কিন্তু তরুণ সমাজকে আপনার মৌলবাদী রাজনীতি, আপনার এই যে উগ্রবাদী একটা ফোন আছে, যে ফোন নিয়ে নিচ্ছে। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি সাধারণ কলেজ দেবগঞ্জ নোয়াখালীতে। বলুন। আমার প্রশ্ন প্রফেসর ডক্টর দেলোয়ার হোসেন স্যারের কাছে। হ্যাঁ, বলুন। আমাদের ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি এবং ফ্রি স্টাইলের লুটপাটের অর্থনীতিতে আমাদের জেনারেশন নেক্সটে ফিউচার উজ্জ্বল নাকি অন্ধকার? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আপনি বলছিলেন যে এইখানে একটা এই বিষয়টা পুরনোই, কিন্তু আমি একটু জানতে চাই ছোট করে, আমি অন্য আলোচকদের কাছে যাব, যে এটা নিশ্চয়ই একটা নতুন ফেনোমেনা বা নতুন প্রবণতা। মানে যে কাজে তাদেরকে ব্যবহার করা হচ্ছে। এখানে আরেকটা কথা বলবো যে এই যে সারা বিশ্বে কিন্তু আমরা বলছি যে একটা
ডেমোগ্রাফিক ডিভিডেন্টের একটা বড় হচ্ছে তারুণ্য। এখন এই এদেরকে আমরা যে সমস্ত কাজে পাচ্ছি বা পেয়েছি বাংলাদেশের কনটেক্সটে যদি আপনি বলেন, এটা একটা নতুন তৎপরতা, নতুন ধরনের কর্মকাণ্ড, সন্ত্রাসবাদ বা জঙ্গিবাদ। এই জায়গাটাতে যে তরুণ ছাড়া তো আসলে এখানে ভূমিকা রাখার সুযোগ নেই। কারণ আপনি অন্ধকারের কথা বলেন আর আলোর পথে বলেন, সেই তরুণদেরকে ব্যবহার করা হয়। তরুণরা হচ্ছে একটা এমন একটা কমিউনিটি যাদেরকে আপনার মানে ভালো কিংবা মন্দ কাজে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে। এখন যে প্রশ্নটি করলেন যে এই যে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি বিষয়টা চলে আসে, কারণ আপনি যখন তরুণদের গন্তব্যের কথা বলবেন, তো এই গন্তব্যটাতে কে নিয়ে যাবে? তরুণরা নিজেরা তো যেতে পারবে না, তাদেরকে নিতে হবে, তাদেরকে নেতৃত্ব দিতে হবে। সেখানে আমাদের প্রচলিত রাজনীতির ভেতরে যে দুর্বলতাগুলো ছিল বা এখনো আছে, যেটি দর্শক অত্যন্ত চমৎকারভাবে বলেছেন, যে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি কিংবা রাজনীতির মধ্যে যে আপনার যে মানে আমরা জানি যে আমাদের রাজনীতির মধ্যে যে আপনার মানে কনফ্রন্টেশন বলেন, আপনার রাজনীতির ভেতরে যে চর্চার জায়গাটাতে যে দুর্বল দিকগুলো আছে, তো এটা একটা দিক। যে কারণ আপনি আজকে যে তরুণদেরকে বলেন যে তারা কেন, মানে তাদের ছোট্ট একটা অংশ গেলেও এই প্রশ্নটা তো অবশ্যই সমাজকে দিতে হবে, এবং সমাজের প্রশ্নটা আসলে মূলত রাজনীতিবিদদেরকে দিতে হবে, যে আসলে রাষ্ট্র পরিচালনা করেন রাজনীতিবিদরা, এবং তারা সমাজকে এগিয়ে নিয়ে যান, রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যান, অর্থনীতিকে এগিয়ে নিয়ে যান, এবং তারা কোন পথে তরুণদের পরিচালিত করছেন বা করতে চান। মানে বিশেষ করে এই জায়গাটাতে যদি আমি এখানে জেনারেলাইজ করছেন, এটা আমি আবারও বলছি যে সেই তরুণদের যে অংশটা যাচ্ছে সেটা একটা চিন্তার বিষয়, বাট সেটাকে আমরা মানে বলবো না যে তরুণ সমাজ সবাই একটা যাচ্ছে সেরকম না, তারা অনেক পজিটিভ ভূমিকা রাখছে সমাজে। একটু জেনে নিচ্ছি শামা ওবায়দ আপনার কাছ থেকে, যে এই প্রসঙ্গটি আসার সঙ্গে সঙ্গে বিশেষ করে হলি আর্টিজানের যে ঘটনাটি ঘটেছে, এটা নিশ্চয়ই উদ্বেগজনক, কারণ এত ম্যাসিভ আকারে বাংলাদেশে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। যদিও এর আগে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে, নেত্রকোনার সেই ঘটনা আমরা জানি, কিন্তু আপনারা ঐক্যের কথা বলছেন এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি আপনারা বিভিন্ন বিশিষ্ট নাগরিকের সঙ্গে কথা বলছেন। আপনারা বলছেন যে ঐক্য হলেই এটার একটা সমাধানের পথ বের হবে। আসলে কি এই সমস্যাটা সামাজিক ব্যাধি নাকি রাজনৈতিক ঐক্য এখানে প্রয়োজন? ধন্যবাদ আপনাকে। আসলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, এবং এইটা এই জন্য গুরুত্বপূর্ণ কারণ এটা আমাদের প্রতিটা প্রজন্মকে এফেক্ট করে, আমাদের ছেলে মেয়ে, তাদের প্রজন্ম সবাইকে এফেক্ট করে। এবং আমি বলতে চাই যে এটা শুধু সামাজিক ব্যাধি, সামাজিক ব্যাধি অবশ্যই, ইট ইজ আ সোশ্যাল প্রবলেম, বাট অ্যাট দ্য সেম টাইম এটা রাজনৈতিক সমস্যা। এইটা আপনার এবং এখানে শুধু রাজনীতিবিদদেরই যে ঐক্য হলে হবে তা কিন্তু নয়, এটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি সেক্টরের কিন্তু মানুষের একসাথে এখানে কাজ করতে হবে যদি আমরা এটা মোকাবেলা করতে চাই। ঐক্য হলেই যে সমাধানের পথ পেয়ে যাব, সমাধান হয়ে যাবে, দ্যাট ইজ নট দ্য কারেক্ট থিং টু সে। আমি বলবো যে তাহলে আমাদের এই জঙ্গিবাদ ইস্যুটা অন্য সবসময় আমরা টিভিতে দেখি, সিএনএন দেখি, বিবিসি দেখি, অন্য দেশে হচ্ছে, সৌদিতে হচ্ছে, সিরিয়াতে হচ্ছে, অন্য দেশ ফ্রান্সে হচ্ছে, কিন্তু যখন আমার বাড়ির পাশে হচ্ছে, যখন আমার দেশে হচ্ছে, তখন কিন্তু আমাদের ইট এফেক্টস ইউ, তখন কিন্তু পার্সোনাল হয়ে যায়। এই যে ঢাকা কিন্তু একটা ছোট্ট একটা সোসাইটি, আই এম প্রিটি শিওর হলি আর্টিজানের যারা মৃত্যুবরণ করেছে তাদের অনেকেই কিন্তু আমরা চিনি, পার্সোনালি না হোক বা ফ্রেন্ডের মাধ্যমে আমরা চিনি। এবং এই যে যাদের মাধ্যমে হলো, এই যে জঙ্গিবাদের কথা আপনি তুললেন, যারা এই কাজে যাদেরকে ব্যবহার করা হয়েছে, তারাও কিন্তু আমাদের সন্তান। এবং এই জঙ্গিবাদটা শুধু যে আপনার এটা সামাজিক ব্যাধি, আমি এভাবে বলবো যে এটা পারিবারিক একটা সমস্যা হতে পারে, এটা মনস্তাত্ত্বিক সমস্যা হতে পারে, যেটা আমরা দেখছি। আমাদের এডুকেশন সিস্টেমে একটা বিরাট সমস্যা আছে, এবং এইটা সমস্যা হচ্ছে যে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো বা আমাদের সরকারি বিশ্ববিদ্যালয়গুলো কোনোটাই কিন্তু এই যে শুধু পড়াশোনা কতটুকু হচ্ছে সেটা আলাদা সাবজেক্ট, সেটাও একটা ডিসকাশনের ব্যাপার, বাট অ্যাট দ্য সেম টাইম ছেলে মেয়েদের পড়াশোনার বাইরে যে একটা জগৎ আছে, একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের প্রয়োজন হয়, খেলাধুলার প্রয়োজন হয়, একটা সংস্কৃতি গড়ে তোলা একটা প্রয়োজন হয়, সেটা কিন্তু আমাদের নেই। আমাদের বিশেষজ্ঞ বলছেন এইখানে এই বিষয়গুলো বিশ্লেষণ করতে গিয়ে যে এখানে রাজনীতিতে আদর্শের অনুপস্থিতি বা সুশাসনের অভাব, এটিও একটা বড় কারণ। আপনি ধরুন আপনার রাজনৈতিক দল বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক শক্তি, তারা কি তরুণ প্রজন্মের মনে
কোনো আশার স্বপ্ন দেখাতে পেরেছে? যদি আমি মোটা দাগে বলি, সেই স্বপ্ন যদি না দেখাতে পারে, এই যে বিভ্রান্ত তরুণরা, তারা হয়তো ভিন্ন পথে কোনো কিছু করার চেষ্টা করছে, এই পয়েন্টটাকে আপনি কিভাবে নেবেন? এটা তো শুধু একটি রাজনৈতিক দলের দায়িত্ব না, আপনার রাজনৈতিক দল তরুণ প্রজন্মকে আশার আলো কথা দেখানো। বলছি। আমি বলছি যে অবশ্যই বিএনপির দায়িত্ব আছে, সরকারি দল আওয়ামী লীগের দায়িত্ব আছে, প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব আছে। আমি অ্যাজ এ প্যারেন্ট, আমি শুধু একজন রাজনৈতিক কর্মী না, একজন প্যারেন্ট হিসেবে, মা হিসেবে আমি কথা বলছি যে এটা আমাদের জন্য এটা উদ্বেগজনক ব্যাপার। আমরা যদি এইটাতে যদি আমরা কাদা ছড়াছড়ি বন্ধ না করি, আমরা যদি পরস্পরকে ব্লেম গেম বন্ধ না করি, আপনি দেখেন এই যে র্যাব প্রকাশ করেছে 200 কতজন নিখোঁজ হয়েছে, একটা তালিকা প্রকাশ করেছে রিসেন্টলি, 265 না 66 জন একটা তালিকা, এবং এই তালিকা বাড়ছে। এবং আমরা কিন্তু গত 6 মাস 1 বছরের প্রতিদিন কিন্তু পেপারে আমরা দেখি বিচ্ছিন্নভাবে, এখান থেকে আপনার যশোর থেকে এক প্রকৌশলী নিখোঁজ হয়েছে, এই শেরপুর থেকে 3 জন গারো নিখোঁজ হয়েছে, এখানে বিভিন্ন নিউজ কিন্তু আমরা দেখি। এবং এই নিখোঁজ যে হচ্ছে, এগুলোর জিডি হচ্ছে, এগুলোর কেস হচ্ছে, কিন্তু এগুলো কোনো প্রতিকার হচ্ছে না। প্রশাসন কিন্তু তখন এটাকে কোনো একটা গুরুত্বের সাথে কিন্তু দেখছে না। কিন্তু এখন যখন একটি বড় ঘটনা ঘটে গেল, এতগুলো প্রাণ আমরা হারালাম, তখন কিন্তু বের হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে মানুষজন নিখোঁজ হচ্ছে, এবং এগুলোর কোনো প্রশাসন যখন এই এত মানে ঢিলামি করে করে এই পর্যন্ত এসে এখন বুঝতে পারছে যে এটার কত একটা সিরিয়াস ইস্যু। এবং আপনি রাজনৈতিক যে কথাটা বলেন, এখানে আমি বলতে চাই যে অবশ্যই রাজনৈতিক দলের দায়িত্ব আছে। একটা ফোন আছে, প্রিয় দর্শক নাম বলে প্রশ্ন করুন। হ্যালো হ্যালো, প্রিয় দর্শক। জি, কে বলছেন, কোত্থেকে বলছেন, বলুন। আমি মামুন, ঢাকা জামরা থেকে বলছিলাম। জি বলুন। আমার প্রশ্নটা আসলে তেমন কিছু নয়, যারা আপনারা এখানে সবাই উপস্থিত আছেন সবাইকে প্রশ্নটা করছি, বর্তমানে দেশে যে পরিস্থিতিটা হচ্ছে এর পিছনে আমার মনে হয় কারণটা হচ্ছে বেকারত্ব। বাংলাদেশে বর্তমানে বহু বেকার যুবক আছেন যারা শিক্ষিত, ভালো ভালো ছাত্র, মেধাবী সম্পন্ন ছাত্র, তাছাড়া কোনো কাজ করা পাচ্ছে না। আচ্ছা, আমার সরকারের পক্ষ থেকে যদি কোনো কলকারখানা বা প্রতিষ্ঠান অ্যাভেলেবল তৈরি করা হয় এবং সেখানে তাদের কর্মসংস্থান করা হয়, আমার মনে হয় এই সমস্যাটা কিছু হতে পারে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। শামুবাইদ, আপনি রাজনীতির কথা বলছিলেন, ওটা একটু ছোট করে বলে আমি রাশিক রহমানের কাছে আসবো। তো সেই রাজনীতির পয়েন্ট অফ ভিউ থেকে আমরা মনে করি যে এই যে বিগত দিনে এই যে আপনি আইনের শাসনের কথা তুললেন, একটা বিচারহীনতা কিন্তু একটা ব্যাপার চলে আসতেছে। অনেক এই যে এতগুলো ধর্মের লোকজন খুন হলো, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, তারপর আপনার বিদেশি হত্যা হলো, সবকিছুতে কিন্তু কোনো রেজাল্ট নাই, কোনো ইনভেস্টিগেশন নাই, কাউকে ধরা হচ্ছে না, কোনো প্রপার ইনভেস্টিগেশন হচ্ছে না। এগুলো কিন্তু মানে এগুলো জমতে জমতে কিন্তু এখন একটা বিস্ফোরণের অবস্থা হয়েছে। আচ্ছা, এবং এই আইনের শাসন নাই কিন্তু এটা একটা কারণ। এবং ছোট্ট করে বলি যে দর্শক যে পয়েন্টটা বললেন, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি শুধু বেকারত্ব শুধু একটি কারণ, একটা মাত্র কারণ না, ইটস ওয়ান অফ দ্য রিজন আমি মনে করি। বেকারত্বের যে সবচেয়ে বড় বিষয়টা কি কর্মহীন কিনা? কারণ যারা জঙ্গিবাদের দিকে ঝুঁকছে তাদের অধিকাংশ ধনাঢ্য ফ্যামিলি। না, কিন্তু আপনি কিন্তু এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আপনি কিন্তু এটাকে কোনো সংজ্ঞায়িত করতে পারবেন না যে শুধু ধনাঢ্য, এখানে যারা ছিল 6 জন, হ্যাঁ 7 জন, এরা কিন্তু প্রত্যেকেই ধনাঢ্য পরিবারের না, প্রত্যেকেই না, ম্যাক্সিমাম কিছু ম্যাক্সিমাম। কিন্তু আবার একটা পারসেপশন আছে যে যারা মাদ্রাসায় পড়াশোনা করে, যেসব ছেলেরা, যেসব মেয়েরা, তারাই তাদের মধ্যে জঙ্গিবাদ, বেশি উগ্রবাদ। এটা কিন্তু এটা শুধু এই ডেফিনেশনও কিন্তু এখন চলছে না। আমি যেটা বলতে চাচ্ছি যে কোনো ছেলে, যে কোনো মেয়ে কিন্তু এদিকে এগোতে পারে। ইট ডিপেন্ডস তার পারিপার্শ্বিক, তার রাজনৈতিক অবস্থা কি। আচ্ছা, জনাব রাশিক রহমান, শামা ওবাইদ একটা কথা বলেছিলেন যে ব্লেম গেম। আমরা কিছু কারণ দেখতে পাচ্ছি বা সামাজিক প্রবণতা যে এই কারণে এই ঘটনা ঘটেছে। একটা ঘটনা নিশ্চয়ই জানেন যে একটা ফ্যামিলির, গোটা ফ্যামিলির সবাই, বাবা মা, তাদের মেয়ে এবং জামাই সহ সিরিয়ায় গিয়েছে, তারা আইএসএ যোগ দিয়েছে। কিছুদিন আগে ফলাও করে এটা বের হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কাদা ছোড়াছুড়ির প্রসঙ্গটা বেশি চলে আসছে, মূল কারণের দিকে না গিয়ে। প্রথম কথা, আপনাকে ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, আপনি একটা দেশ যখন ধারাবাহিক প্রবৃদ্ধি বা উন্নয়নের দিকে যাবে, সেই সময় যদি প্রতিনিয়ত আপনি বিশৃঙ্খলা সৃষ্টি করেন, সেটা একটা নেতিবাচক প্রভাব আপনার দেশের আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেক স্তরের উপরেই পড়বে। তবে হ্যাঁ, আপনি অনুষ্ঠানের প্রথম ভাগে একটা কথা বলেছেন, সত্যিকার অর্থে এই আবাল বৃদ্ধ বনিতাকে যদি আপনি টায়ারে ভাগ করেন, তাহলে যিনি বৃদ্ধ ব্যক্তি তিনি তো আর এর বহিঃপ্রকাশ ঘটাতে পারছেন না, বা যিনি শিশু তিনিও পারছেন না, তরুণরাই এর বহিঃপ্রকাশ ঘটাবে। সুতরাং আমি এইভাবে জিনিসটাতে আসতে চাই।
1975 সালের 15 আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিলেন বাংলাদেশের 7.5 কোটি মানুষের ভিতরে গুটি কয়েক, মাইন্ড ইউ, গুটি কয়েক তরুণ বিপদগামী নষ্ট হয়ে যাওয়া মানুষ, এবং তাদের সাথে মেজর জেনারেল জিয়াউর রহমানও ছিলেন, এবং তাদেরকে আইনগতভাবে বিচারিকভাবে যে ইমিউনিটি দেওয়া হলো, অর্থাৎ রক্ষা করা হলো ইনডেমনিটি বিলের মাধ্যমে, সেখান থেকে কিন্তু এই দেশে সমাজের ভিতরে বিচারহীনতার যে চর্চা তা শুরু হলো। বিচারহীনতার চর্চা যে সমাজে বিদ্যমান থাকবে সেখানে এই ধরনের র্যাডিক্যাল মুভমেন্ট অনেক জোরে সরে চলবে, এটাই বাস্তবতা। কিন্তু আপনারা তো ধারাবাহিকভাবে বিচার করে আসছিলেন, তাহলে আবার কেন বিচারহীনতা? ওই জায়গায় আমি নিজেই যাচ্ছিলাম, ভালো করেছেন জিজ্ঞেস করে। আপনি 1975 সাল থেকে 1996 সাল পর্যন্ত যে বিচারহীনতার সংগ্রাম দীর্ঘ 28 বছর এবং পরবর্তীতে আরো 6, অর্থাৎ বাংলাদেশের বয়স 45 বছর, এই 45 বছরের ভিতরে 34 বছর ধরে যে বিচারহীনতাকে আপনি জিয়ে রেখেছেন, সেটাকে তো আপনি 6 বছরে শুধু বিচার করার মধ্য দিয়ে আপনি এটাকে ঠিক করতে পারবেন না। বিচারহীনতা দূর করতে পারবেন, কিন্তু বিচারহীনতার যে চর্চা, এর যে আমাদের মনস্তত্ত্বের উপর যে প্রভাব, এটাকে দূর করতে তো আরো বেশ কিছুদিন সময় লাগবে। শিক্ষা, সাংস্কৃতিক চর্চা এবং এই কাজটা সঠিক হয়েছে এটা আরো জাগরণ তৈরি করার মধ্যে দিয়ে করতে হবে। কিন্তু রাশেদ ভাই, এইখানে একটা পয়েন্ট, হোলি আর্টিজানে যারা এই ঘটনাটা ঘটালো তারা কিন্তু জানে যে বিচারের মুখোমুখি হওয়ার তারা কিন্তু ভয় দিচ্ছে না, তারা তো জীবনই দিয়ে দিল। এখানে কিন্তু অন্য একটা ফেনোমেনা কাজ করছে। আমি ওই জায়গাটা পর্যন্ত আসতেই পারিনি, তার আগে আপনি ইন্টারভিউ করেছেন। আচ্ছা, না আমি হোলি আর্টিজান পর্যন্ত আমি একটা বিরতি নিতে চাচ্ছি, আপনার কাছেই আসবো। হ্যাঁ, প্রিয় দর্শক, থাকুন আমাদের সঙ্গে, ফিরছি এখনই। দর্শক, আবারও স্বাগত এসএসজি মাই টিভি রাউন্ড টেবিলে। আমরা কথা বলছিলাম তারুণ্যের, কিছু সংখ্যক তারুণ্যের অধপতন নিয়ে। জনাব রাশিদ রহমান, আপনি বলছিলেন যে বিচারহীনতার সংস্কৃতি। আমি যেটা বলছিলাম যে মেজর জেনারেল জিয়াউর রহমানের হাত ধরে যেটা হলো, যে বিচারহীনতার যে চর্চা তার সূচনা করলো, এটা দালিলিকভাবে ঐতিহাসিকভাবে প্রমাণযোগ্য। এবং যে সম্মানিত দর্শক প্রশ্ন তুলেছেন, ওই জায়গায় আমি চলে যাচ্ছি। ক্ষমতা কেন্দ্রিক আমরা হলাম কখন? যখন ইনডেমনিটি বিল করা এবং ইনডেমনিটি বিলকে রক্ষা করার মধ্যে দিয়ে এবং বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে আশ্রয় দেওয়ার মধ্য দিয়ে আপনি ক্ষমতায় যাবেন, এবং 1971 সালে রাজাকার আলবদর আল শামসকে দোসর সাথী বানিয়ে আপনি আপনার ক্ষমতার ভিত্তিটিকে শক্ত করবেন, তখনই আদর্শ হলো পরিত্যক্ত এবং তখনই ক্ষমতার রাজনীতি হলো প্রতিষ্ঠিত। অর্থাৎ এর সূচনা মেজর জেনারেল জিয়াউর রহমানকে দিয়ে হয়েছে। এখন দর্শক যথার্থ বলেছেন, একটা সমাজে বা রাষ্ট্রে যখন আদর্শ বিচ্যুতি ঘটবে এবং যখন ক্ষমতাই হবে সকল সুখ, শান্তি এবং লক্ষ্যের একমাত্র কেন্দ্রবিন্দু, তখন সেখানে তো ডেফিনেটলি আদর্শের স্ফুরণার যাই হোক হবে না। তবে হ্যাঁ, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক কষ্ট, অনেক ত্যাগ, অনেক হুমকি, অনেক ঝুঁকির মধ্যে দিয়ে হলেও এই বিচারহীনতার চর্চাকে দূরকরণের মধ্য দিয়ে নতুন করে আদর্শিক রাজনীতিকে প্রতিষ্ঠিত করছেন। তবে এটি একদিনে করা সম্ভব নয়, এটা আলাদিনে আশ্চর্য চেরাগ না, এটি করতে সময় লাগবে, সকলের সহযোগিতা লাগবে, এবং সত্যকে ধারণ করলেই আমরা শুধুমাত্র সঠিক দিকে যেতে পারবো। এবং একটা কথা বলি, আপনি একটা কথা তুলেছিলেন যে তরুণদেরকে কারা পরিচালিত করবে। কখনোই একটি রাষ্ট্র তরুণদেরকে পরিচালিত করবে না, দিক নির্দেশনা। একটি রাষ্ট্র তরুণদেরকে উজ্জীবিত করবে, তাদের কাজ করার ক্ষেত্র তৈরি করবে, কিন্তু তরুণদেরকে পরিচালিত করবে সামগ্রিক অর্থে, বৃহত্তর অর্থে সমাজ, এবং মাইক্রো অর্থে, ক্ষুদ্র অর্থে পরিবার। এখন যেই ছেলে মেয়েগুলো হোলি আর্টিজানের এই জঙ্গিবাদী কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল, তাদের পরিবারের বিশ্লেষণটা যদি করেন তাহলে আপনি দেখবেন এই ছেলেগুলো ছিল ভালোবাসাহীন ছেলে মেয়ে। অর্থাৎ আমি একটা প্রায়োগিক উদাহরণ আপনাকে দিয়ে দিতে চাই। না, প্রায়োগিক উদাহরণ দিয়ে দিতে চাই, নিঃসঙ্গ কেন, অকারণে তো না, প্রায়োগিক উদাহরণ দিচ্ছি। একজন বাবা, তিনি যে অসৎ হন, তার মাসে বেতন পাওয়ার কথা 50,000 টাকা, কিন্তু উৎকোচ বা ঘুষের কারণে তিনি মাসে ইনকাম করেন 20 লাখ বা 30 লক্ষ টাকা। জীবনধারাও তাই হবে। এই বাচ্চাটি শিশুকাল থেকে যখন বড় হবে সে কিন্তু বুঝবে না এই টাকাটা কোথা থেকে আসছে, কিন্তু তার বয়স যখন 16 হবে তখন কিন্তু সে বুঝবে যে আমার বাবার মাসিক বেতন হওয়ার কথা 50,000, 50,000, কিন্তু তিনি আয় করেন 30 লক্ষ। এমত অবস্থায় তার বাবা কি কোনোদিন সৎ সাহস নিয়ে ছেলেকে বলতে পারবে যে তুমি বিপদে যাচ্ছ, তুমি মাদক খাচ্ছ, তুমি জঙ্গিবাদী হচ্ছ, তুমি এই কাজটি করবে না, তুমি বাইরে যাবে না? অর্থাৎ নৈতিকতার যে জোর, সেই জোরটি আমাদের পরিবারের যে কাঠামো তার ভিতরে কিন্তু আমরা হারিয়ে ফেলছি। তাহলে এই রাষ্ট্রে নিশ্চয়ই সুশাসনের অভাব আছে। না, সুশাসন একদমই আমরা, আমি বলছি তো প্রথম থেকে আসলাম, আপনি আবার তো আগে জায়গায় গেলেন। আমি বললাম যে সুশাসনের অভাব, আপনি যেহেতু উঠালেন, আমি বলেছি সুশাসনের অভাব ছিল ঐতিহাসিক ভাবে যা প্রতিষ্ঠিত, এখন তা দূর করা হচ্ছে, ঠিক করা হচ্ছে। আপনি 36 বছর ধরে যে দুঃশাসনের জন্ম দিবেন সেটা একদিনে ঠিক করা যাবে না। আমি কিন্তু এটা বলে এসেছি, তাও আপনি আমাকে আবার বলালেন। আপনি যেহেতু বললেন যে অভিভাবকদের কথা, আমি আসলে অবশ্যই কথা বলবো
আরবিতে একটা কথা আছে আসাদিকু মাররা, সত্যি কথা সর্বদাই তিক্ত। আমি যখনই এই বিপদগামী ছেলে মেয়েগুলোর বাবা মার দায়বদ্ধতার কথা বলবো তখনই অনেকে খুশি হবেন না, কিন্তু বিবেকের ভিতরে তাকিয়ে দেখুন, হৃদয়ের ভিতরে তাকিয়ে দেখুন, এটা হচ্ছে বাস্তবতা। আর এখানে একটা ব্যাপার আছে, এই ছেলেমেয়েরা এই অস্ত্র পেল কোথা থেকে, এই ছেলেমেয়েরা এই প্রশিক্ষণ পেল কোথা থেকে? এটা উত্তরটা খুব সহজ। আপনাকে ছোট প্রায়োগিক উদাহরণ দিতে চাই। 2015 সালের 5 জানুয়ারি থেকে 93 দিনের যে ধারাবাহিক পেট্রোল বোমার নাশকতা হয়েছে, এর উদ্দেশ্য কি ছিল? এর উদ্দেশ্য ছিল সমাজে বা রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি করার মধ্য দিয়ে বিএনপি জামাত ইসলামী ক্ষমতায় যেতে চায়। যেই মুহূর্তে এই বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা পর্যদস্ত হলো, তারা নতুন করে চিন্তা করলো যে কি করার মধ্য দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা যায়। এবং আপনি খোঁজ করলে দেখবেন এই ছেলে মেয়েগুলি যে প্রশিক্ষণ নিচ্ছে তারা কিন্তু আইএসএ যায় যুদ্ধ করছে না, তারা আইএস ধাঁচের প্রশিক্ষণ পাচ্ছে, আইএস ধাঁচের অস্ত্র পাচ্ছে। কিন্তু অর্থায়নে কিন্তু পাকিস্তান এবং লন্ডন এবং বাংলাদেশের কিছু কিছু ব্যবসায়ীকে ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে। আচ্ছা, আমরা শুনবো আরো একটা ফোন আছে। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি লুৎফর রহমান বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। হ্যাঁ বলুন। আমার ডক্টর দেলোয়ার হোসেন স্যারের কাছে বিনীত প্রশ্ন দুটো ছোট। নাম্বার 1, ভীমরুলের তাক ভেঙে দিলে যেমন মৌমাছিরা তার পাশে ছড়িয়ে পড়ে, সেরকম ইরাক সিরিয়া থেকে আইএস উৎখাত করলে বিশেষ করে যারা সেখানে মাইগ্রেটেড জঙ্গি তারা স্বস্ব দেশে ফিরে আসতে পারে কিনা, নাম্বার 1। আর 2 নম্বর প্রশ্নটা হলো, আমাদের জনসংখ্যার 11 কোটির বয়স 35 এর নিচে এবং 8 কোটির বয়স 24 এর নিচে, অর্থাৎ আমাদের সম্ভাবনাময় উদীয়মান তরুণ জনগোষ্ঠীকে জঙ্গিরা ফিউচার রিক্রুটমেন্টে অন্তর্ভুক্ত করার চেষ্টা করতে পারে কিনা, এবং এই অপচেষ্টা নস্যাৎ করার ব্যাপারে রাষ্ট্রের চেয়ে পরিবারের দায়িত্ব বেশি কিনা। ওকে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আপনি শেষ করে দিয়ে যাই, তারপর উনি উত্তর দেবেন। আপনার কাছে আবার আসি। ওকে, ডক্টর দেলোয়ার হোসেন। না, উনি যে দুটো প্রশ্ন বা যে দুটো অবজারভেশন খুবই চমৎকার। কারণ আইএস এর, এটা কিন্তু ইউরোপে এই ডিবেটটা হচ্ছে যে আইএস এর এখন যে বর্তমান অবস্থা, মানে সিরিয়াতে বা লিবিয়াতে, তারা কিন্তু অনেকটা ব্যাকফুটে আছে। তো ফলে তাদের যে একটা যে রাকাতে তাদের হচ্ছে হেডকোয়ার্টার, ফলে ওই জায়গাতে একদিকে যেমন টার্কি, যেমন তার আইএস কে নিয়ে অনেক প্রশ্ন আছে যে টার্কি এক ধরনের তাদের তেল কেনা থেকে শুরু করে অনেক অভিযোগ করছে, টার্কির অবস্থাও খারাপ। তার মানে যারা এক্সটার্নালি সাপোর্ট করছিল, এবং এই যে ইরাক ইনকোয়ারি রিপোর্ট যেটা পাবলিশ হয়েছে মানে লন্ডনে, সেখানে যেভাবে ইরাক যুদ্ধের জন্য মানে সেই ব্লেয়ার গভর্নমেন্টকে মানে একেবারে চাক্ষুষ প্রমাণ সহ দায়ী করা হচ্ছে, এবং তারা এটাকে ভুল হিসাবে আখ্যায়িত করছে। তার মানে বাইরের যে সাপোর্ট আর ভেতরের যে অবস্থা, ফলে আইএস এখান থেকে ডিসপ্লেসড হচ্ছে, এটা সত্য। বাট এইটার তাদের মূল যে ভূখণ্ড মানে এই মধ্যপ্রাচ্য, তার বাইরে মানে এক ধরনের চেষ্টা তো থাকবে, শুধু আইএস না, মানে আগে যে আল কায়দা ছিল বা তারও আগে যে সমস্ত জঙ্গি গোষ্ঠী বা সন্ত্রাসবাদী গোষ্ঠী ছিল, তারা সারা বিশ্বব্যাপী তারা কিন্তু সুযোগ খোঁজার চেষ্টা করবে। এটা স্বাভাবিক। আরেকটা প্রশ্ন ছিল, হ্যাঁ, এই আরেকটা প্রশ্ন যেটা ছিল যে আপনার যে উদীয়মান তরুণদের ব্যাপারে যেটা বলছেন, এটা খুবই সত্য। কতটুকু আজকে যেমন বাংলাদেশের যে অর্থনৈতিকভাবে আমরা যে এগিয়েছি বা অন্য সামাজিক ক্ষেত্রে যে এগিয়েছি, এটা কিন্তু একটা বড় ভূমিকা তরুণদের, এবং সেটা ছিল এবং এখনো আছে। তো এখন যে বিষয়টা আসছে, এই যে দায়িত্বের জায়গাটা কিন্তু আপনার এটা একটা কালেকটিভ কন্ট্রিবিউশন। আমরা যদি শুধু পরিবারের উপরে ছেড়ে দেই তাহলে এটা সম্ভব না। পরিবারও তো সমাজের অংশ, কারণ পরিবারে যেই বাবা বা যেই প্যারেন্টস, যেটা রাশিক ভাই বললেন যে এই যে একটা দুর্নীতি বা ঘুষের যে প্রভাব, সেটাই সমাজের অংশ, সামগ্রিক সেই ব্যবস্থারই অংশ। আপনি অর্থনৈতিক বলেন বা রাজনৈতিক বলেন, সব ব্যবস্থারই অংশ। তো এই পরিবার, অবশ্যই পরিবার একটা বড় দায়িত্ব আছে, এই জন্য যে পরিবার সবচেয়ে বেশি সাফার করে, আবার পরিবার থেকেই মানে পরিবারই তাকে সবচেয়ে বেশি কাছে পায়, মানে সামগ্রিকভাবে সবাইকে অবশ্যই সবারই দায়িত্ব এখানে আছে। তো পরিবারের দায়িত্বটা আপনার একটু বেশি, এই কারণে কারণ পরিবার সমাজের সাথে মিশে আছে, আর সন্তানের সঙ্গেও সে মিশে আছে। সম্ভব। আমি একটু করে জানতে চাচ্ছি যে জনাব রাশিক রহমান যেটা বললেন যে পেট্রোল বোমার সংস্কৃতিটা শুরু হয়েছিল এবং এই নির্বাচনের পর সেটার ধারাবাহিকতায় উনি বলছেন যে এটার আগমন, এই নতুন ফেনোমেনা বা প্রবণতা। না, সেটা আমি বলিনি। মানে ওইটা বিপর্যস্ত হওয়ার পর এটা শুরু হয়েছে। আমি বলেছি
এর আমি তো শেষই করতে পারি না কথা। আমি আপনার কাছে আসবো। আচ্ছা, আপনার কথা সময় বিন্যাস ঠিক না করেন তাহলে তো আপনার যেটা মনে হচ্ছে সেটাই বলবেন। আচ্ছা, এখন রাশিক ভাইকে আমি একটা কথা বলি যে এখন উনি যেটা বলেছেন এটা ইন্টারপ্রিটেশন আপনি কেন দেশবাসী এভাবেই দিতে পারে, যেটা অত্যন্ত ভুল ইন্টারপ্রিটেশন। আমি যেটা বলতে চাই যে আমি ভেবেছিলাম যে রাশিক ভাই একজন শিক্ষিত এবং রেসপন্সিবল নাগরিক হিসেবে আজকে কথা বলবে, নট অনলি অ্যাজ এ আওয়ামী লীগ লিডার, কিন্তু দুঃখজনকভাবে উনি হি হ্যাজ গন টু হিজ প্লেস। এখন উনি সবকিছুকে যদি আপনি এখন যে ঘটনাগুলো ঘটছে সবকিছুকে যদি আপনি 1975-এর সাথে টাই আপ করেন তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে না। 1975 যেটা ঘটেছিল দুঃখজনক ঘটনা, ঘটা উচিত ছিল না, আমাদের দেশ ও জাতির জন্য দুঃখজনক ঘটনা। বাট আপনি উনি যেটা বললেন যে জিয়াউর রহমান সাহেব এটা শুরু করেছিলেন, অসত্য কথা। বরঞ্চ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে কয়দিন উনি রাষ্ট্রের দায়িত্বে ছিলেন উনি তরুণদের চাকরির সুযোগ করে দিয়েছেন, খাল খনন থেকে শুরু করে আপনার কলকারখানা শ্রমিকদের কাজের সুযোগ করে দিয়েছিলেন। দেশ একটা তলাবিহীন ঝুড়ি থেকে একটা সমৃদ্ধির দিকে আগাচ্ছিল। যে অবস্থা মুক্তিযুদ্ধের পরে 1975 সাল পর্যন্ত দেশের অবস্থা হয়েছিল, যে বঙ্গবন্ধু নিজেই বলতেছিল যে তার চারপাশে সব চোররা অবিরাজ করছে, তাকে শেখ মুজিবুর রহমান সাহেবকে যারা খুন করতে চাচ্ছিল, যারা তার চামড়া দিয়ে ডুগডুগি বেড়ে চাচ্ছিল, তাদের বিচার তো আপনারা করেন না। না, সেটা আমরা শেষ করতে হবে। যেহেতু উনি একটা ইররেসপন্সিবল একটা রাজনৈতিক নেতার মতো কথা বলেছেন, আমরা এটা জবাব দিতে হবে। আমি শেষ করে দিচ্ছি এবং ছোট করে শেষ করতে হবে। হ্যাঁ, এখন সমস্যা হচ্ছে ছোট করে উনি এত বড় কথা বলে এটা ছোট কোনো উত্তর নাই। আরেকটা যেটা হচ্ছে যে সুতরাং আপনি আজকে আওয়ামী লীগের সমস্যা এটাই যে তারা একটা ডিনায়ালের মধ্যে আছে, যেই মরুক দোষ বিএনপির, যেই হত্যা হোক দোষ বিএনপির, যেই বিএনপির লোককে ধরতে হবে, বিএনপির লোককে ধরতে হবে। এই মেন্টালিটি নিয়ে যদি তারা থাকে এই দেশে জঙ্গিবাদ কখনোই উৎপন্ন করা যাবে না। দেশ অস্থিতিশীল হলে তাদের পক্ষ থেকে যেটা অভিযোগ রাশিক রহমান ওনাদের পক্ষ থেকে, যে দেশ অস্থিতিশীল হলে আপনারা লাভবান হবেন। এর আগে তো এই অবস্থা, এর আগে শুনে বুঝতে পারছি না। আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমি এখানে নিজেকে খুব উচ্চ শিক্ষিত প্রমাণ করার জন্য তা আসি না। আমি শেষ করে দিই। আমি একটু সাপ্লিমেন্ট করি। দেখেন, আমি খারাপ কিছু বলবো না। আপনি বলেন, আমার কথা হচ্ছে মেজর জেনারেল জিয়াউর রহমান বা বিএনপির থেকেও বড় কথা আমাদের সত্যটা তো বড়। আমি এতটুকুই বোঝাতে চেয়েছি যে আদর্শিক রাজনীতি, ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি কোথা থেকে শুরু হলো। এটা যদি কেউ বলে আমি ভুল বলেছি, কেউ যদি বলে যে এই কথাটা আমি ভুল বলেছি, তাহলে অত উচ্চ শিক্ষিত আবার আমার হওয়ার দরকার নেই। 2008 সাল থেকে, শুধু তাই না, 2008 সাল থেকে 2000 এখন 16 না, 2016 সাল পর্যন্ত যদি আপনি দেখেন এই ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি কাকে বলে এবং নিজেরা ক্ষমতায় টিকে থাকার জন্য এই যে ভোটারবিহীন নির্বাচন করে গণতন্ত্রকে হত্যা করে যখন আপনি কাজ করবেন তখন কিন্তু জঙ্গিবাদে উত্থান হবেই। তরুণদের কোন রোল মডেল এখন বাংলাদেশে নাই। বাংলাদেশের তরুণদের জন্য তরুণরা কি দেখে? মন্ত্রীরা ইয়াবা ব্যবসা করছে। তরুণরা কি দেখে? এমপিরা আর্মস নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওপেনলি মানুষজনকে গুলি করছে। তরুণদের সামনে কোন রোল মডেল। একটা বিরতি নিয়ে ফিরে আসি। এবং আজকে সমস্যাটা সেখানেই যে পরিবারের দায়িত্ব আছে কিন্তু রাষ্ট্রেরও দায়িত্ব আছে। আচ্ছা, ছোট্ট একটা বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, থাকুন এসএসজি মাই টিভি রাউন্ড টেবিলের সঙ্গে। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি এসএসজি মাই টিভি রাউন্ড টেবিল অনুষ্ঠানে। আমাদের বিষয় তারুণ্য, গন্তব্য কোথায়? জনাব রাশিক রহমান। না, আসলে এই আলোচনাটা অন্যদিকে চলে গেছে। আমি আমার ফান্ডামেন্টালসে আসি। আমার উচ্চশিক্ষিত হওয়ার দরকার নেই। সহজ কথা, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সর্বপ্রথম সেনাবাহিনীর খাকি পোশাক পরে ক্ষমতায় আরোহণ কে করেছে? মেজর জেনারেল জিয়াউর রহমান। এটা দালিলিক সত্য। গণতন্ত্রের পথ ব্যাহত হয়েছে সেখান থেকে, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, এটা দালিলিক সত্য। আমি ওই জায়গায় যাচ্ছি যে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে, ক্ষমতায় আহরণের মধ্য দিয়ে রাজনৈতিক আদর্শ হয়েছে ধ্বংসপ্রাপ্ত। আর ইউটিউবে গেলে কর্নেল ফারুক রশিদ লিখলে তাদের নিজস্ব দেওয়া ইন্টারভিউ পাবেন, যেখানে মেজর জেনারেল জিয়াউর রহমান বঙ্গবন্ধুর সাথে হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, এটা পরিষ্কার হয়ে যাবে। আমি আসল জায়গাটা আসতে চাই। এই যে আদর্শ থেকে আমাদের চ্যুতি ঘটলো এবং বেগম খালেদা যে আজকের দিনে তারেক জিয়াকে সাথে নিয়ে জামাতি ইসলামী, রাজাকার, আলবদর, শামসদেরকে সাথে নিয়ে এই যে সন্ত্রাসের পথ বেছে নিয়েছিলেন পেট্রোল বোমার, এতে করে যেটা হয়েছে যে পাশাপাশি একটা গোষ্ঠী তৈরি হয়েছে যারা বুঝতে পেরেছে যে অ্যানার্কি ইজ দ্য আনসার, অর্থাৎ বিশৃঙ্খলা ইজ দ্য আনসার। এবং এই জায়গায় পরোক্ষ একটা প্রণোদনা
এই গোষ্ঠীটির জন্য আছে, যাকে আমরা অনেক সময় ভুলক্রমে আইএস বলি, অনেক সময় বলি হোমগ্রাউন্ড জঙ্গি। বাট আমার কথা হচ্ছে জঙ্গি হচ্ছে জঙ্গি। আমি একটা ছোট কথা বলতে চাই, আমাদের দেশে আমরা আজকে জঙ্গি মোকাবেলা করতে পারছি না কেন? কারণ আমাদের সত্যিকার অর্থে জ্ঞান চর্চার যে ইচ্ছা বা যে সক্ষমতা, সেটা যতটুকু হওয়া দরকার ছিল ততটুকু হয়নি। এবং সেটাও কিন্তু হয়েছে সামরিক শাসন, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা, সাম্প্রদায়িক রাজনীতির সূচনা, সবকিছুকে ঘিরে। একটা ছোট উদাহরণ দিই, আল বাগদাদি, যিনি আইএসের নেতা, আবু বকর আল বাগদাদি, তিনি সৌদি আরবিয়ার মদিনা এবং জেদ্দায় যখন দুটি বোম বিস্ফোরণ ঘটালেন, সেই বোম বিস্ফোরণ ঘটানোর ঠিক আগেই একটি বিবৃতি দিয়েছিলেন। সেই বিবৃতির কপি আমার কাছে আছে, আপনারা চাইলে আমি দেখাতে পারবো। সেই বিবৃতি তিনি বলছেন যে মানুষের নির্মিত কোনো পাথরের ঘর, অর্থাৎ কাবা ঘর আমরা রাখবো না, এটাকে আমরা ধ্বংস করব। এবং সেই কাবা ঘরে অবস্থিত হাজরে আসওয়াদ, যেটাকে প্রত্যেকজন মুসল্লি হজ করতে গেলে চুমা দেওয়ার চেষ্টা করেন, সেটাকেও তিনি ধ্বংস করতে চেয়েছেন। এখন আজকে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়ার প্রতিটি প্রান্তরে প্রান্তরে মানুষ যদি বাগদাদির এই মনোবাঞ্ছা বা এই ইচ্ছার কথা জানতেন যে তিনি মক্কা শরীফকে ধ্বংস করতে চান, তাহলে কি আপনারা মনে করেন না যে প্রাকৃতিক ভাবে একটা প্রতিরোধ আমাদের দেশে জঙ্গিবাদের বিরুদ্ধে তৈরি হবে? নিশ্চয়ই, রাইট। কিন্তু এক্ষেত্রে কার কার ভূমিকা আছে? আমি রাজনৈতিক কর্মী হিসেবে আমার ভূমিকা আছে, আমি আজকে বলে ফেললাম। গণমাধ্যম কর্মী হিসেবে আপনার ভূমিকা আছে, যতবার আপনি টেলিভিশন চ্যানেল সামনে ততবার বলবেন। দেলোয়ার সাহেব সম্মানিত শিক্ষক, তার ভূমিকা আছে, তিনি যতবার পাঠদান করবেন সুযোগ মতো তিনি জানাবেন। সামাওয়াদের ভূমিকা আছে, এখন আমরা ভূমিকা পালন করছি কিনা। আর আরেকটা জায়গায় আসা দরকার, আজকে এই ছেলে মেয়েদেরকে অস্ত্রের হাতছানি কেন? কোনোটাই কিন্তু একদিনের বিচ্ছিন্ন ঘটনা না। দেলোয়ার সাহেব, ডক্টর দেলোয়ার এখানে আছেন, ওনাকে জিজ্ঞেস করলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, আপনি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আপনি জানেন যে এই দেশে সর্বপ্রথম প্রাতিষ্ঠানিকভাবে ছাত্রদের হাতে অস্ত্র তুলে দেওয়া, অর্থ তুলে দেওয়ার সংস্কার তো মেজর জেনারেল জিয়াউর রহমানের হাত ধরেই হয়েছে। ছাত্রদল বিরোধী হয়েছে। আমি কাউকে ছোট করার জন্য বলছি, এগুলো হচ্ছে ঐতিহাসিক সত্য। এখন এর সাথে একমত না হয় সামাওয়াবাদ অনেক কথা বলতে পারেন, কিন্তু আমি কিন্তু সত্যটা নিয়ে বেশি চিন্তিত। কে মনে কষ্ট পাচ্ছেন বা পাচ্ছেন না সেটা নিয়ে আমি খুব একটা চিন্তিত না। এবং বেকারত্বের জায়গায় আসি, হ্যাঁ, বাংলাদেশ একসময় ছিল ব্রেইন ড্রেনের দেশ। এই দেশে ভালো ভালো ইঞ্জিনিয়ার, পিএইচডি করা ভদ্রলোকের শিক্ষকরা তারা বিদেশে চলে যাচ্ছিল। আজকে কিন্তু এই দেশের এই অবস্থা না। একেবারে বেকারত্ব নাই সেটা তো আমি বলবো না, কিন্তু যেই বেকারত্ব আমরা ভুল দিকে চলার জন্য তৈরি হয়েছে গত 40 বছর ধরে, সেই বেকারত্বকে সম্পূর্ণভাবে দূর করে এগিয়ে যেতে একটু তো সময় লাগবে। কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশের প্রবৃদ্ধি আজকে হচ্ছে 7% বেশি, এবং আমাদের মাথা পিছু আয় আজ এটা পৌঁছে গেছে $1340 বেশি। সুতরাং বেকারত্ব নিয়ে খুব একটা চিন্তিত হওয়ার দরকার নেই। এবং আমি মনে করি একজন ভালো মানুষ, সুশিক্ষিত মানুষ, যার পরিবার ভালো, পারিবারিক বন্ধন ভালো, সামাজিক বন্ধন ভালো, হ্যাঁ, এবং রাজনৈতিক নেতৃত্ব ভালো, সে যতই বেকার থাকুক আর যাই হোক, হোলি আর্টিজানের মতো ঘটনা সে ঘটাতে পারে না। সুতরাং বিভ্রান্ত হওয়ার বা বিস্তৃতি ভয় করার সুযোগ নেই। সব শেষ একটা লাইন বলতে চাই, সেটা হচ্ছে ঐক্যের কথা সামাওয়াত বলেছিলেন। দেখেন 1861 থেকে 1865 সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে যে গৃহযুদ্ধ হয়, যেখানে কৃষ্ণাঙ্গরা আদৌ দাস থাকবে কি থাকবে না, এইটা একটা ফয়সালা হওয়ার ব্যাপার ছিল। সেখানে কিন্তু সমস্ত মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং উত্তর ভাগ, এই দুই ভাগে ঐক্য সৃষ্টি করা যায়নি। যুদ্ধটা দুই ভাগে হয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যারা সত্য এবং ন্যায়ের পক্ষে ছিল, অর্থাৎ কৃষ্ণাঙ্গরা মানুষ, তারা দাস থাকবেন না, তাদের মাঝে ঐক্য তৈরি হয়েছিল কিনা সেটা হচ্ছে বড় কথা। আজকের দিনে আপনি জঙ্গিবাদী কর্মকাণ্ড মানবেন কি মানবেন না, স্বাধীনতার সত্যিকার ইতিহাস মানবেন কি মানবেন না, রাজাকার আল বদর আল শামসের বিচার হবে কি হবে না, আহসানুল্লাহ মাস্টার এবং কিবরিয়া সাহেবের হত্যাকারীদের বিচার হবে কিনা, 21শে আগস্টের বিচার হবে কিনা, এসবের ভিত্তি করে যে ঐক্য হবে সেই ঐক্যের মধ্যে দিয়ে আমি বিশ্বাস করি যে অদম্য স্পৃহার বাঙালি জাতি এই জঙ্গিবাদকে মোকাবেলা করতে পারবে। কিন্তু যেই দলের নাম আছে, কিছু ভোট আছে, কিন্তু সত্যিকার অর্থে তলে তলে জঙ্গিবাদে বিশ্বাস করে, তাদেরকে ঐক্যে না নিলে এই জঙ্গিবাদ মোকাবেলা করা যাবে না, এটা আমি একমত। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে ঐক্য তো আছেই, জনগণের সঙ্গে ঐক্য হতে হবে, কিন্তু আপনারা বলছেন যে রাজনৈতিক দলের সঙ্গে ঐক্য হতে হবে। এইসব জঙ্গিবাদী কার্যক্রম বন্ধে ঐক্য আসলে কতটুকু জরুরি? খুবই জরুরি, আমি বললাম তো খুবই জরুরি। কারণ এটা যদি আমরা সবাই সার্বিকভাবে দলমত নির্বিশেষে যদি একটা জায়গায় না দাঁড়াই যে আমাদের জঙ্গিবাদ বন্ধ করতে হবে, এবং সত্য, আমরাও সত্যের বিশ্বাসী, সত্য জানতে চাই, এবং বাংলাদেশের জনগণ এই টকশো থেকে সত্য জানতে হবে না, বাংলাদেশের ইতিহাস সম্পর্কে বাংলাদেশ জনগণ এই সত্য জানে। এবং সত্য হচ্ছে যে বিএনপি অ্যাজ এ রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি, যে একটা জাতীয়তাবাদী যে দেশকে ভালোবাসে, তারা বিএনপি সবসময় জঙ্গিবাদের বিরুদ্ধে।
অবশ্যই জঙ্গিবাদের বিরুদ্ধে। এবং এই যেটা বললেন যে এখন বাংলাদেশের ইতিহাসে তো কখনো বাংলাদেশের নাগরিকদের লাশ মালয়েশিয়ার জঙ্গলে, থাইল্যান্ডের জঙ্গলে পাওয়া যায় নাই, আওয়ামী লীগের আমলে পাওয়া গেছে। বাংলাদেশের ইতিহাসে তো কখনো এই যে ছাত্রলীগ যুবলীগের হাত ধরে বাংলাদেশের প্রায় প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে যেভাবে আর্মস ঢুকেছে, অস্ত্র ঢুকেছে, প্রতিদিন আপনাদের চ্যানেল থেকে শুরু করে প্রত্যেকটি চ্যানেলে, প্রত্যেকটি পত্রিকায় আমরা দেখি যে ছাত্রলীগ যুবলীগরা তাদের প্যান্টের পকেটে ভরে ভরে অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। এইটা তো বাংলাদেশে কখনো ঘটে নাই। রাশিক ভাই একটা বললেন যে কি, একজন পিতার উদাহরণ দিলেন যে পিতা ঘুষ খায়, সে তার ছেলে কোন দিকে যাবে। সত্যি কথা, কিন্তু তাহলে ওনার পর্যালোচনা অনুযায়ী বাংলাদেশে এখন যে পরিমাণ দুর্নীতি হচ্ছে, যে পরিমাণ বাংলাদেশ ব্যাংক থেকে সারা প্রত্যেকটা ব্যাংক লুট হচ্ছে, যে পরিমাণ কারাপ্ট লোকজন হচ্ছে, এখন তো তাহলে জঙ্গি তরুণ তো আরো বাড়বে আওয়ামী লীগের আমলে, ওনার ব্যাখ্যা অনুযায়ী। কারণ এরকম দুর্নীতি আগেও কখনো হয়নি, এরকম বাংলাদেশ ব্যাংক লুট হয়ে যাওয়া বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। সে বাংলাদেশের ইতিহাসে অনেক কিছু হয়নি যেটা আওয়ামী লীগের সরকারের আমলে হচ্ছে। সুতরাং আজকে সত্য হচ্ছে যে একটা সমস্যা আছে, জঙ্গিবাদের সমস্যা, সেই সমস্যাটা আমাদের স্বীকার করতে হবে। কিন্তু আওয়ামী লীগ সরকার যদি মনে করে যে প্রত্যেকটি মার্ডারের পিছনে, প্রত্যেকটি খুনের পিছনে, প্রত্যেকটি ইভেন্টের পিছনে বিএনপি জামাত জড়িত, এবং এই ব্যাখ্যা দিয়ে তারা যদি পার পেতে চায়, তারা পার পাবে না, বাংলাদেশের জনগণ তাদেরকে পার পেতে দিবে না। আচ্ছা, অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন, এই যে দুজনের কথা শুনলেন, এখানে একজন বললেন যে ঐক্য এবং আরেকজন বললেন যে জনগণের ঐক্যের বিষয়ে গুরুত্ব দিলেন, আপনি কি মনে করেন জরুরি কোন বিষয়গুলো? না, জঙ্গিবাদ যদি আমরা মানে মূল প্রসঙ্গে থাকি, এবং আপনিও বলেছিলেন যে রাজনীতি এখানে চলে আসছে, ভয়ঙ্কর শক্তি। এই শক্তিটার জন্য আপনার একটা দেশের ভিতরে ঐক্যের মানে কথা বলার কোনো সুযোগ নেই। কারণ এটা এমন একটি বিষয় যেটা এটা আপনার ইনস্ট্যান্টলি সব রাজনৈতিক দল, সামাজিক সংগঠন সবাই সবার জায়গা থেকে কিন্তু এর বিরুদ্ধে অবস্থান নেবে। ফলে এটাকে একটা আনুষ্ঠানিকভাবে ঘটা করে আপনার সেলিব্রেট করা যে আমার ঐক্য লাগবে, হয় জনগণের ঐক্য অথবা রাজনৈতিক দলের ঐক্য, আমি কোনোটাকেই মানে এই প্রসঙ্গে আপনার অন্যান্য সমস্যা থাকতে পারে। কি আলোচনার প্রয়োজন আছে? জি, আলোচনার কোনো প্রয়োজন আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, সামাজিক সংগঠনের মধ্যে? এই জঙ্গিবাদ ইস্যুতে আমি আলোচনাটা আছে ভিন্ন ব্যাপার, এটা রাজনৈতিক দলগুলো ঠিক করতে, এটা আসলে এটা আলোচনা করে সমাধান করা যাবে না। এটা তো সবাই সমস্যা হচ্ছে কি যে হোলি আর্টিজানের ঘটনার 3 দিন 4 দিন আগে জঙ্গিদের সমন্বয়কারী সাইফুল্লাহ গ্রেপ্তার হলো এবং বেগম খালেদা জিয়া বিবৃতি দিয়ে বললেন যে সাইফুল্লাহ গ্রেপ্তার হচ্ছে অবৈধ, তাকে ছেড়ে দেওয়া উচিত। এবং হোলি আর্টিজানে যারা জঙ্গিবাদী কর্মকাণ্ড করলো তাদের 3টা শর্তের ভিতরে একটা ছিল সাইফুল্লাহকে ছেড়ে দেওয়া হোক। এখন আপনি বলেন না যে বিএনপিকে নিয়ে কিভাবে ঐক্য করবেন, এটা আমরা একটু জানতে চাইবো যে সাইফুল্লাহকে ছেড়ে দেওয়া উচিত চেয়েছিল কিনা বিএনপি চেয়ারপারসন। টেলিভিশন সব জায়গায় তার আগে আমরা একটু জেনে নিই যে কি করা দরকার, পয়েন্ট আকারে। কারণ আপনার মানে ঐক্য বাংলাদেশের রাজনীতির কনটেক্সটে ঐক্যের ব্যাপারটি অনেক বেশি হাই পলিটিক্সের বিষয়। দ্বিতীয় হচ্ছে যে এটা একটা ইলিউসিভ বিষয়, যে আমাদের ঐক্য এক ধরনের ঐক্য আগেও ছিল, কিন্তু এই সমস্যাটা, যে সমস্যাটা আমরা এখন ফেস করছি, এটা হচ্ছে মৌলবাদের সমস্যা, জঙ্গিবাদের সমস্যা, উগ্রবাদের সমস্যা। এই সমস্যাকে যে সমস্ত গোষ্ঠী কোনো না কোনোভাবে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে মদত দিচ্ছে, যে রাখছে, তাদের শিক্ষা নেওয়া উচিত, অথবা তারা এগুলোর থেকে বিরত থাকা উচিত। আবার এগুলোর বিকল্প যে আপনার আমরা যেটাকে বলছি যে মানে উদার যে চিন্তা বা সেকুলার যে চিন্তা, এই চিন্তা মুখে বললে হবে না, এটাকে আপনার চর্চা করতে হবে। এখন চর্চা না করে যদি আপনি বক্তৃতার মধ্যে রাখেন, আনুষ্ঠানিকতার মধ্যে রাখেন, তাহলেও কিন্তু হবে না। ফলে আমার মনে হয় যে সবাই যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এবং তরুণদের, এই তরুণ সমাজের স্বার্থে। কয়েকশো তরুণদের জন্য যেমন আমরা অনেক মানে জেনারেলাইজ করছি, এটা খুবই দুঃখজনক, কিন্তু তাদের জন্য কাজ করতে হবে সবাই। আপা, আপনার কাছে ছোট্ট করে জানতে চাই, জনাব রাশিক রহমান একটি বিষয়ে বললেন যে জঙ্গি সাইফুল্লাহর গ্রেফতারটা বৈধ নয়, এই ধরনের কোনো তথ্য খালেদা জিয়া বলেছিলেন, মুফতি যা আটার করেন সেটাই সত্য, কোরআনের বাণী, সেটা ঠিক না। জঙ্গিরা, হোলি আর্টিজানের জঙ্গিরা মোটেও সেই কন্ডিশন দেন নাই সাইফুল্লাহকে ছাড়তে হবে। এবং বেগম খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া কি বলেছে ম্যাডাম, উনি বিএনপি চেয়ারপারসন বলেছেন যে যখন, কারণ যেহেতু এই সরকার দুঃখজনকভাবে ক্রস ফায়ার এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের একটি ট্রেডিশন তৈরি করেছে, এবং তার সেই প্রেক্ষাপটে উনি বলেছেন যে এই সাইফুল্লাহর ব্যাপারে একটা কমেন্ট করেছেন। উনি কখনোই যে জঙ্গিবাদ, যে মানুষ খুন করছে তার পক্ষে উনি অবস্থান কখনো নেন নাই।
হ্যাঁ, সেই প্রেক্ষাপটে সাইফুলের ব্যাপারে উনি কমেন্ট করে, যেহেতু আমাদের যেমন আমি হোলি আর্টিজানের একটা কথা বলি, এই যে একজন তো জীবিত উদ্ধার হয়েছে জঙ্গি, তারপর নর্থ সাউথে একজন টিচারের কথা এসছে, এদেরকে নিয়ে এদের কাছ থেকে কি ইনফরমেশন আমাদের প্রশাসন পেল সেটার কোনো ব্যাখ্যা কি জাতি জানতে পেরেছে? সেটার কোনো ব্যাখ্যা তাদেরকে দিয়ে কি করেছে তাদের পরিবারও তাদের সম্পর্কে কিন্তু জানে না। উনি পাল্টা আরো সত্য কথা, কোট আনকোট সত্য কথা উনি বলতে পারে, কিন্তু সেটা দিয়ে তো জনগণ বিভ্রান্ত হবে না। এক লাইনে উপরে আল্লাহ তাআলা সাক্ষী আছেন, আপনি আমাকে আরেকদিন ডাকেন। বেগম খালেদা জিয়া নিজ মুখে জঙ্গি সাইফুল্লাহকে মুক্ত করার আহ্বান জানিয়েছেন, শুধু তাই না হোলি আর্টিজানের জঙ্গিরা সাইফুল্লাহকে ছাড়ার কথা বলেছেন। সুতরাং যারা সত্যকে স্বীকার করতে পারে না সেখানে ডিবেটের কোনো ব্যাপার নেই। আমি শুধু একটা জিনিস বলতে চাই, রাশেদ ভাই, যে ঐক্য বলার জন্য বললে হবে না, ঐক্য জনগণের ভিতরে অলরেডি ঐক্য তৈরি হয়ে গেছে। বাংলাদেশের কোন প্রান্তের জনগণ চায় না যে জঙ্গিবাদী আমাদেরকে শিক্ষা ক্ষেত্রে কাজ করতে হবে, সাংস্কৃতিক অঙ্গনে কাজ করতে হবে, সামাজিক ক্ষেত্রে কাজ করতে হবে, হ্যাঁ রাজনৈতিক ক্ষেত্রে কাজ করতে হবে বটে, শুধুমাত্র তার মধ্যে দিয়ে বাংলাদেশের তরুণ আলো দেখাতে পারবো। অসংখ্য ধন্যবাদ। আমি মনে করি সত্যকে অকপটে স্বীকার করতে পারাটা একটা গুণ, এটা একটা শক্তি। অসংখ্য ধন্যবাদ জনাব। ধন্যবাদ অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন, ধন্যবাদ শামা ওবায়েদ, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, চারু মজুমদার নামে একজন ব্যক্তি ছিলেন, তার নাম অনেকেই হয়তো শুনে থাকবেন। 60-এর দশকের কথা, পশ্চিমবঙ্গে এই চারু মজুমদার তরুণদের কাছে ব্যাপক জনপ্রিয় একজন মানুষ ছিলেন। তিনি নকশালবাড়ি আন্দোলন করেছিলেন, কিন্তু এই আন্দোলনের পথ ছিল গেরিলা পদ্ধতিতে, গুপ্ত হত্যার মাধ্যমে এই আন্দোলন। সেই সময়ে তরুণরা অনেক স্বপ্ন দেখেছিলেন সমাজ বদলের, সমাজ পরিবর্তনের, কিন্তু সেই স্বপ্নটা যে বিভ্রান্ত ছিল সেটা পরবর্তীতে অনেক গবেষকই বলেছেন এবং বাস্তবেই আমরা দেখেছি। আসলে এই সময়ের তরুণরা কোন ধরনের স্বপ্নের জন্য তারা এই ধরনের জঙ্গিবাদের দিকে ঝুঁকে যাচ্ছে সেটা বিশ্লেষণ করা দরকার রাজনৈতিক নেতাদের তো অবশ্যই, এবং এই সমাজের সব মানুষের। সবাই ভালো থাকুন, আবারও দেখা হবে এসএসজি মাই টিভি রাউন্ড টেবিলে। শুভরাত্রি।